স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। আমি এবার জানাবো খবরের বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নে সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে করা দুটি রিটের ওপর উচ্চ আদালতে রায় আজ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রায় হবে। দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানির পর আজ রায়ের দিন ঠিক করা হয়। ২০১১ সালের ৩০শে জুন জাতীয় সংসদে ৫০ সংশোধনী পাশ হয় এবং সে বছরের ৩রা জুলাই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া সংবিধানের প্রায় ৪০-এর বেশি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয় এই সংশোধনীর মধ্য দিয়ে। সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে দুটি রিটের রায় আজ ঘোষণা করবে হাইকোর্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, রায় কখন হতে পারে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলাম, আসলে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে ৫০ সংশোধনী উপর জারি করা রুলের আজকে রায় ঘোষণা করা হবে এবং হাইকোর্টে সেই রায়টি ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যে আসলে রায় পড়া শুরু হবে, এমনটা আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে ২০১১ সালে কিন্তু বিগত সরকারের আমলে এই ৫০ সংশোধনীতে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু সংশোধনী এনে আইন পাশ করা হয়। এরপরে কিন্তু সেই একটা গেজেটও প্রকাশ করে এটা, এবং গেজেট প্রকাশ করার পর পরবর্তী টাইমে যেটা হয়েছে যে সেখানে সংশোধনীতে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং জাতীয় সংসদে নারী আসনও কিন্তু ৪৫ থেকে ৫৫ করা হয়েছে। আরও কিছু বিষয় আসলে এখানে যুক্ত করা হয়েছিল সে সময়। তার মধ্যে রয়েছে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে কেউ যদি অপরাধ করে তাকে আসলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছিল তখন সেই সংবিধানে। আপনাকে একটু বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে ৫০ সংশোধনী যেই বিষয়টা আজকে আসলে রিটের উপর শুনানি হবে, এটা নিয়ে গত কয়েকদিন আগে ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর কিন্তু যে এটা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সভাপতি বদিউল আলম মজুমদার কিন্তু একটি রিট করেন এবং এরপরে কিন্তু আরেকটি রিট হয় এবং এই দুইটি রিটের পরে কিন্তু এই যে সংশোধনীর বৈধতা নিয়ে কিন্তু আসলে চ্যালেঞ্জ করা হয় এবং চ্যালেঞ্জ করার পরেই কিন্তু আপনার এই যে গত ৫ ডিসেম্বর কিন্তু আজকে এই রায়ের দিন ধার্য করেন এবং আদালত কিছুক্ষণের মধ্যে আসলে রায় পড়া শুরু করবেন। এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি। এই ছিল সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের গ্রেফতার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদ সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, আহসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, কালাম আহমেদ মজুমদার, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও সাবেক সচিব জাহাঙ্গীর আলম রয়েছেন অভিযুক্তদের তালিকায়। এর আগে গত ১৭ নভেম্বর জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনেক অভিযুক্তদের কখন আনা হবে বলে জানা গেছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, জুলাই আগস্টে গণহত্যা আর মানবতা বিরোধী অপরাধে যে ১৬ জন গ্রেপ্তার রয়েছেন তাদেরকে কিন্তু বেলা ১১টা নাগাদ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তাদের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের যে আদালতের নির্দেশে তদন্তের অগ্রগতি জানাতে কিন্তু তাদেরকে আজকে দ্বিতীয় দফায় আদালত অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এর আগে কিন্তু ১৭ নভেম্বর ১৩ জনকে কিন্তু এই অপরাধ ট্রাইব্যুনালে
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ও 3 জন কিন্তু বাকি ছিলেন বিভিন্ন তাদের মামলা থাকায়, তাদের রিমান্ডে থাকায়, কেউ অসুস্থ থাকায় তাদেরকে কিন্তু আদালতে নিয়ে অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে আজকে কিন্তু 16 জনকেই অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। কাশিমপুর কারাগারে কয়েকজন রয়েছেন, কেরানীগঞ্জে কয়েকজন রয়েছেন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। তাদেরকে কিন্তু বেলা 11টা নাগাদ আদালত অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। এই তাদেরকে নিয়ে আসা নিয়ে অপরাধ ট্রাইব্যুনালের চারদিকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেসব বিষয় নিয়েও কিন্তু তৎপর রয়েছেন। আরেকটু বিষয় যদি বলে রাখি, সেটি হচ্ছে যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল সেই মানবতা বিরোধী অপরাধে কিন্তু এদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এবং আরেকটু বলে রাখি যে এই যে ধারণা করা হচ্ছে যে বেলা 11টা নাগাদ তাদেরকে নিয়ে আসা হবে এবং তাদের যে মামলার অগ্রগতি কতটুকু হয়েছে সেই বিষয় কিন্তু ট্রাইব্যুনালকে জানানো হবে। তো এই ছিল যখন আপনার নিয়ে আসা হবে তখন কিন্তু পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানাতে পারবো তাদেরকে কি তদন্তের অগ্রগতি হলো সেই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ অবস্থা। সুনন্দা। অনেক ইকবাল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া বাড়ি পেয়েছেন সচ্ছল মুক্তিযোদ্ধারা। ভোলার সদর উপজেলায় মুক্তিযোদ্ধা বীর নিবাসে বাড়ি বরাদ্দে এমনই অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের সাথে জড়িতদের বিচার চেয়েছেন বঞ্চিতরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। 2012-13 অর্থবছরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের আওতায় তৈরি ভোলা সদর উপজেলার বীর নিবাসে 4 জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তবে অসচ্ছলরা কেউ বাড়ি পাননি। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ও ঘুষ দিয়ে বিত্তবান মুক্তিযোদ্ধারা বাড়ি হাতিয়ে নিয়েছেন। আবার নকশা পরিবর্তন করে বহুতল ভবন বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগও কারো বিরুদ্ধে। এটা হলো সেলিম জমাদারের ঘর, তার থেকে এটা ভাড়া নিয়েছি এবং কি আশা অফিসের কার্যক্রম এখানে আজকে বিগত 6 বছর চালাইতেছে। এই টাকা পয়সা খাওয়াইটা ঘর আনছে, ঘর আনিয়ে সে প্রথম তলায় মুক্তিযোদ্ধা টিয়ে দিয়ে করছে, পরে উপরে 3 তলা পর্যন্ত নিজে টিয়ে দিয়ে করছে। সাংবাদিক আইসা দেখবো দেখা এদের নেম প্লেটটা আছে না মুক্তিযোদ্ধার, সেই নেম প্লেটটা কালি দিয়ে বুঝে রাখছে। বারবার সংশ্লিষ্টদের কাছে আবেদন করেও মেলেনি বীর নিবাস। অভিযোগ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের। দেখেন, আমার স্বামী তো আসলে মুক্তিযোদ্ধা, বহুতবার ঘরের জন্য বহুতবার অভিযোগ দেওয়া হয়েছে, আমরা কিছুই পাইলাম না। যাদের অগাধ সম্পদ আছে, যাদের প্রচুর টাকা পয়সা আছে, তারাই বাড়ি বরাদ্দ পাইছে। বীর নিবাসের বাড়ি বরাদ্দে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ভোলা জেলায় গৃহ নির্মাণ যে কার্যক্রম সেটি চলমান আছে। এরকম অভিযোগ আমি এখনো পাইনি, আপনার কাছে প্রথম শুনলাম। যদি এরকম থাকে নিয়ম পরিপন্থী কোনো কার্যক্রম, সেটি আমরা তদন্ত করে দেখব। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বাড়ি নিয়ে অনিয়মের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের ভালো ফলন হয়েছে দিনাজপুরে। বাড়তি সেচ না লাগলেও বেশি দামে সার কীটনাশক কিনতে হয়েছে। তাই ফলন ভালো হলে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। প্রায় 9 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি অধিদপ্তর। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। ধানের ভারে যেন নুয়ে পড়েছে বেশিরভাগ জমির ধান গাছ। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় ধান কাটা শুরু হয়েছে। এবার অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকার আক্রমণ তেমন না থাকায় ধানের ফলন হয়েছে ভালো। মাঠভরা ফসল দেখে কৃষকের চোখে মুখে হাসি ফুটে উঠলেও ধানের দাম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় ধানের উৎপাদন খরচ বেড়েছে। ফলে উৎপাদন খরচ উঠানো নিয়ে সংশয়ে কৃষক। খরচ হয়েছে বিঘা প্রতি মনে করেন যে 20,000, এই 15-17 বীজ এরকমই হয়েছে। 1 বিঘা মাটি কাটতে গেলে আমাকে কাটনি দিতে হয় 5,000 5,500 টাকা। চাষ করতে গেলে আমাকে এখন 1000 টাকা চাষ নেয়, কত তেলের দাম বেশি। ফলন তো মোটামুটি ভালো হয়েছে, এখন বাজার তো খুব খারাপ। বর্তমান বাজারে প্রতি মন কাটারি ধান বিক্রি হচ্ছে 2,500 টাকায়। অন্যান্য জাতের চিকন ধান বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এসব ধান 2 মনের বস্তার হিসেবে বিক্রি করেন কৃষক। খরচা যেভাবে খরচ আর ধান লাগানো হয়েছে সেই হিসেবে আমার ধানের দাম উঠে না, কিষানের দাম হয় না। মানে উৎপাদনের খরচ তুলনায় ধানের দামটা আর একটু বেশি হওয়ার দরকার,
তাহলে আমাদের কৃষকের কিছুটা পড়তা পড়বে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সেচের জন্য বাড়তি খরচ না হওয়ায় উৎপাদন খরচ কম হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে ছিল, রোগবালাই খুব কম ছিল, কৃষকরা সম্পূরক সেচও দিতে হয়নি, ফলে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা হলে এবছর কম হয়েছে এবং এবার ফলন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবার জেলায় 2,60,856 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। প্রায় 9 লাখ মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালীর বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আমন ধান কাটার দৃশ্য। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আশানুরূপ ফলন ও বাজার দর পাওয়ায় খুশি তারা। তবে ধান বেচার সময় মাপে কারসাজি নিয়ে ক্ষোভ রয়েছে চাষিদের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। এভাবেই উপকূলীয় জেলা পটুয়াখালীর বিশাল মাঠ জুড়ে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা, মাড়াই, ঝাড়া দিয়ে ফসল ঘরে তুলছেন চাষিরা। অংশ নিচ্ছে পরিবারের সদস্যরাও। মৌসুমে কাজের চাপ বাড়ায় বেশ চাহিদা শ্রমিকদেরও। এখন আমাদের এই 2 মাস থেকে খুবই ব্যস্ততা এবং সকাল থেকে রাত 9টা 10টা পর্যন্ত আমাদের ধান বেচা কেনার চাপ খুবই থাকে। কোথায় আমরা থাকি, রাত 2টা 3টা সময় আমরা ধান গ্রাম থেকে এই জায়গায় আনি। এদিকে চলতি বছর ভালো ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় খুশি কৃষকরা। ছোট মাপ নেয় 900 টাকা আর 50 কেজি সেইটা নেয় 1100 টাকা। আমরা এখন ব্যস্ত সময় পার করতেছি পরিবারের ভালোর জন্য আর কি। আমরা স্কুল বন্ধ দিয়ে এই আমাদের ফসল উড়াইতেছি। মধ্যস্বত্বভোগীরা মন প্রতি 1170 থেকে 1200 টাকায় কিনে চালকলে 1350 টাকায় বিক্রি করবে জানান স্থানীয়রা। কেনার ক্ষেত্রে মাপে কারসাজির অভিযোগ রয়েছে কৃষকদের। পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে ধানগুলো সংগ্রহ করা হয়েছে। এবছর আমরা এখন গ্রামে চাষিরে 1200 টাকা দিচ্ছি এবং আমাদের ক্যারিং খরচ আছে, লেবার আছে নিয়ে, তাতে আমরা 1300-র উপরে বিক্রি করি। সঠিক মাপে ধান না কিনলে ব্যবসায়ীদের আইনের আওতায় আনার কথা জানান এই কর্মকর্তা। পরিমাপের বিষয়টি সঠিকতায় নিয়ে আসা এবং তারা যাতে 40 কেজিতেই ধান কিনে এবং বাজারে বার্গেনিং করে দামের মূল্য নির্ধারণ করা, কৃষকরা যাতে প্রতারিত না হয় সেই বিষয়টির জন্য আমরা অত্যন্ত সজাগ আছি। চলতি মৌসুমে জেলায় 1,89,750 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। পৌষের শুরুতে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। প্রভাব পড়েছে জনজীবনে। টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। জেলার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হালকা কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে মানুষের দুর্ভোগ। কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতা বাড়ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় জনজীবনে এর প্রভাব স্পষ্ট। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার সন্ধানে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারীতে শীতের কারণে সকালে সড়কে মানুষের চলাচল ছিল কম। আগামী দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দিনাজপুরে মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই। তাই চাহিদা বেড়েছে মাড়াই মেশিনের। স্থানীয় কারখানাগুলোতে এই যন্ত্র তৈরিতে ব্যস্ত কারিগররা। কাঁচামালের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে দাবি কারখানা মালিকদের। তাই বাড়তি দামে বিপাকে কৃষকরা। একসময় ধান কাটাই মাড়াই হতো সনাতন পদ্ধতিতে। এখন মাড়াই মেশিনের উপরই ভরসা রাখছেন কৃষকরা। তাই বেড়েছে এর চাহিদা। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় তৈরি হচ্ছে ধান মাড়াই মেশিন। আমন মৌসুমে চাহিদা থাকায় কারখানাগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা। এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেক যুবকের। আর এখন ডিজিটাল পদ্ধতিতে যে ধান মাড়াইটা করা হয় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের ধান মাড়াই করা হয়। এলাকায় যদি আরও 2-4টা এরকম ধান মাড়াই মেশিনের কারখানা হয়, এলাকার উন্নয়ন, বেকারত্ব, ছেলেপেলেদের উন্নয়ন। মাড়াই মেশিনের কারণে ভোগান্তি কমেছে কৃষকদের। সময় ও অর্থের সাশ্রয় হলেও মেশিনের দাম দ্বিগুণ বাড়ায় বিপাকে ক্ষুদ্র কৃষকেরা। শীত আগে আমরা কিনতাম 55 টাকা 60 টাকা, এখন আমাদের শীত কিনতে হচ্ছে আপনার 160 অথবা 65 টাকায়। সরকার যদি এই অবস্থায় আমাদেরকে
একটা কৃষি লোন টোন বড় ধরনের কোনো কিছু দিত, তাহলে আমরা কৃষকদেরকে সুযোগ সুবিধা আরও ভালো দিতে পারতাম। কাঁচামালের চড়া দামে বেড়েছে উৎপাদন খরচ, তাই সরকারি সহায়তা পেলে কম দামে বিক্রি সম্ভব বলছেন কারখানা মালিকরা। আমাদের সিলেট, আপনার ফেনী, আমার রংপুর সব জায়গাতেই যায়, আমরা আসলে সুযোগ সুবিধা কিছুই পাই না। যদি আমরা সুযোগ সুবিধা ভর্তুকি এবং অন্য অন্য সাইডের সুযোগ যদি পাই, আমরা কারখানা সুন্দরভাবে করার চিন্তা ভাবনা করব। প্রতি বছর জেলার বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় প্রায় 250 থেকে 300 মাড়াই মেশিন বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত টাঙ্গাইলের গাছিরা। এই অঞ্চলের রসের গুণগত মান অনেক ভালো হলেও পর্যাপ্ত গাছ না থাকায় কাঁচা রসের চাহিদা মেটাতে বেগ পেতে হচ্ছে গাছিদের। পর্যাপ্ত গাছ না থাকলে উৎকৃষ্ট মানের গুড় তৈরিতে সম্ভাবনা দেখছেন গাছি ও স্থানীয়রা। এদিকে স্বাস্থ্য ঝুঁকি থাকায় কাঁচা রস পান না করার পরামর্শ চিকিৎসকদের। ঋতু পরিবর্তনের বাংলায় প্রকৃতি সেজেছে শীতের গহনায়, আর এই শীতে প্রকৃতির অন্যতম অনুষঙ্গ খেজুরের রস আহরণ। কুয়াশার চাদর ভেদ করে উকি দেয় কুসুম সূর্য। তেজ বাড়ার আগেই দূর দূরান্ত থেকে কালিহাতির হাতিয়ায় খেজুরের রস স্বাদ নিতে ছুটে আসেন অনেকে। হাড়িসহ কিনে পান করেন কাঁচা রস। অনেক দূর থেকে আসছি, ভোর 6টা খেজুরের রস খাইতে আসছি। প্রত্যেক বছর এই জায়গায় খেজুর রস পাওয়া যায়, কিন্তু গতবারের সেই বারটা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। রাজশাহী অঞ্চল থেকে আসা গাছিরা এক একটি গাছ 400 টাকায় লিজ নিয়ে প্রতিদিন আহরণ করেন 2 থেকে 5 লিটার রস। টাঙ্গাইল অঞ্চলের রসের মান ভালো হলেও কাঁচা রসের চাহিদা বেশি আর গাছের সংখ্যা কম থাকায় গুড় উৎপাদনের সম্ভাবনা ব্যাহত হচ্ছে দাবি গাছিদের। এজন্য গুড়টা খেতে খুব সুস্বাদু এবং খুবই টেস্টি এবং চাহিদাটা বেশি। কাঁচা রস সেখানে আদার্স কোনো জায়গাতে নাই, এজন্য রসের চাহিদাটা বেশি হয়। এদিকে নিপা ভাইরাসের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় কাঁচা রস পান না করার পরামর্শ চিকিৎসকদের। এর মধ্যে শুধু খেজুরের কাঁচা রস না, আরও কিছু যেমন বাদরে খাওয়া বা অন্যান্য পাখি খাওয়া, ফলমূল কিংবা সোশ্যাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক সময় ফ্রিজিং করা খেজুরের কাঁচা রস বিক্রি করে, সেইটা খেলেও আমরা এই নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারি। খেজুরের কাঁচা রস খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। জেলায় উৎপাদিত খেজুরের গুড়ের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা থাকায় গাছের সংখ্যা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এই যারা খেজুরের রস যারা আহরণ করে বা তারা যারা গুড় তৈরি করে, তাদেরকে যদি আমরা ট্রেনিং দিতে পারি বা এই তাদের মোটিভেট করতে পারি, তাহলে এখান থেকে কিন্তু গুড়ের একটা বড় একটা চাহিদা আমরা মেটানো সম্ভব হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যারা কৃষক আছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে তারা খেজুর গাছ লাগায়। টাঙ্গাইলে বিচ্ছিন্নভাবে 80 হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। চীনের গণমাধ্যম কাজ করে মূলত সরকারের উন্নয়ন তুলে ধরতে। তবে যে কোনো সমস্যায় চীনের জনগণ একটি বিশেষ নম্বরে ফোন করে এবং সেই অনুযায়ী পত্রিকা বা টেলিভিশন প্রচার করে, আর সেই খবর থেকেই ব্যবস্থা নেয় চীন সরকার। বেইজিং থেকে আরও জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। গণচীনের আমন্ত্রণে মিডিয়া ডেলিগেশন বেইজিংয়ে। দেশটির সবচেয়ে বড় 3টি গণমাধ্যম পিপলস ডেইলি, চায়না ডেইলি ও সিনহুয়া মিডিয়া গ্রুপ ভিজিট ছিল সফরের অন্তর্ভুক্ত। মূলত চীনের ক্ষমতাধর কমিউনিস্ট পার্টির নানা খবর দেয় তাদের কাজ, তবে উন্নয়নের সংবাদই বেশি প্রচার করে মিডিয়া হাউসগুলো। এই ধরনের খবর দেয়াকে তারা বলছেন সোবার সাংবাদিকতা। তবে জনগণের নানা সমস্যা বিষয় রয়েছে একটি বিশেষ নম্বর, সেখান থেকে তথ্য নিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয় সরকার। সরকারের উন্নয়নের সব চিত্র আমরা তুলে ধরি, সমালোচনা করলেও সেটা আমরা করি গঠনমূলকভাবে। এটাকে আমরা বলি সোবার সাংবাদিকতা। বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নিয়েও কাজ করে এই গণমাধ্যমগুলো। চীনের সবচেয়ে বড় মিডিয়া হাউস সিনহুয়া আধুনিক 3D প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত সুবিধাই রয়েছে তাদের। চীনের এই গণমাধ্যমটি শুধু গণমাধ্যম নয়, প্রতিদিন লাখ লাখ মানুষ এই গণমাধ্যমে তাদের সমস্যা জানায়, আর সেই সমস্যা অনুযায়ী সরকার বিভিন্ন ব্যবস্থা নেয়। এভাবেই গণমাধ্যম হয়ে ওঠে জনমানুষের মাধ্যম। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বেইজিং, চীন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।